যে গ্রুপটা আছে আমাদের, এই গ্রুপটার আমি সাধারণত চিফ এক্সিকিউটিভ অফিসার বা এখানের অ্যাডমিন। এটা আমারই গ্রুপ। এটা আসলে শুধু যে আমারই গ্রুপ সেটা কিন্তু না, এটা আমাদের যে সকলের যে খামারি ভাইরা যারা আছেন, যত টেকনিক্যাল পার্সন আছেন, সবার জন্য এই গ্রুপটা করা, সবার হেল্পের জন্য এই গ্রুপটা করা। তো আমি আজকের যে আমার যে এখন যে সেশনটা আছে, যে ভিডিও সেশনটা আছে, সেটা সাধারণত খুব কমন একটা রোগ মাছের, সেটাকে বলা হলো যে ড্রপসি বা পেট ফোলা রোগ মাছের পেট ফোলা রোগ বা ড্রপসি রোগটা সম্বন্ধে আপনারা যারা টেকনিক্যাল পার্সন আছেন বা যারা মৎস্য চিকিৎসক আছেন, যারা কনসালটেন্ট আছেন, তারা সবাই অবগত এবং আমাদের যে যারা খামারি ভাইরা আছেন, খামারি ভাইরাও এই রোগটা সম্বন্ধে খুবই পরিচিত। কারণ এই রোগটা খুবই মানে বলতে গেলে একটা বাংলাদেশের সব প্রজাতির মাছগুলোতেই সাধারণত কালচার যে ফিশগুলো আছে বা চাষকৃত যে মাছগুলো আছে বা যে মাছগুলো সাধারণত চাষ করা হয়, ম্যাক্সিমাম মাছই এটা হয়ে থাকে। বিশেষ করে আমাদের যে কার্প জাতীয় মাছ, আমাদের যে ক্যাটফিশ জাতীয় যে মাছগুলো আছে, শিং পাতা, গুলশা, তারপর হলো যে আমাদের তেলাপিয়া মাছ আছে, প্রায় ওভারঅল সব মাছই সাধারণত এই ড্রপসি রোগটা আমরা দেখে থাকি। এখন আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে এই যে ড্রপসি রোগটা। এই ড্রপসি রোগটার মানে কি? ড্রপসি রোগটা হলো যে সাধারণত এটা একটা ইংরেজি টার্ম। রোগটার নাম হলো যে ড্রপসি, ইংরেজিতে ড্রপসি বলা হয়, বাংলাকে এটাকে বলা হয় শোথ রোগ বা পেট ফোলা রোগ। আসলে মাছের অনেক ধরনের ডিজিজ আছে, অনেক ধরনের রোগ আছে। তো এই রোগগুলোর ভিতরে ড্রপসি হলো যে খুবই কমন একটা রোগ মাছের, এবং আমাদের যে খামারি ভাইরা যারা আছেন সব থেকে বেশি তারা প্রবলেমে পড়েন বা সমস্যার সম্মুখীন পড়েন যে মাছের ক্ষেত্রে এই ড্রপসি রোগটা নিয়ে। ড্রপসি রোগটা সাধারণত যেটাকে আমরা বলি পেট ফোলা রোগ, বাংলায় সাধারণত বলি পেট ফোলা রোগ, বা এটার আরেকটা নাম হচ্ছে যেটাকে বলে শোথ রোগ। ঠিক আছে, এখন কথা হলো যে ড্রপসি রোগটা এটা কি ধরনের রোগ, বা এটা কি আসলে মানে ব্যাকটেরিয়াল ডিজিজ, না ফাঙ্গাল ডিজিজ, না প্যারাসাইটিক ডিজিজ, না এটা পানির কোনো সমস্যার জন্য এটা হয়ে থাকে। আসলে ড্রপসি রোগের ক্যাটাগরি হলো 3 ধরনের। সাধারণত মাছের পেট ফোলা কয়েকটা কারণে হয়। সাধারণত এই কয়েকটা কারণের ভিতরে মেজর কারণ তিনটা কারণ হলো। প্রথম যে কারণটা হলো যে ড্রপসি রোগ, প্রথম যে কারণটা হয় সেটা হলো যে ব্যাকটেরিয়াল ডিজিজ বা ব্যাকটেরিয়াল ধরন। সাধারণত অ্যারোমোনাস প্রজাতির যে ব্যাকটেরিয়াগুলো আছে বা অ্যারোমোনাস জেনাসের যে ব্যাকটেরিয়াগুলো আছে, গণের যে ব্যাকটেরিয়াগুলো আছে, এটা একটা নির্দিষ্ট প্রজাতির সংক্রমণে এই ড্রপসি রোগটা হয়। তো ড্রপসি রোগের যে ক্যাটাগরি হলো, এটা হলো যে একটা হলো যে ব্যাকটেরিয়াল ডিজিজ বা যেটা অ্যারোমোনাস যে ব্যাকটেরিয়াটা আছে সেই ব্যাকটেরিয়ার দরুন হয়। দ্বিতীয়ত হলো যে আরেকটা কারণ হলো যে সেটা হলো যে পুকুরে যদি অতিরিক্ত মাত্রায় অ্যামোনিয়া গ্যাসের পরিমাণ যদি বেড়ে যায়, পুকুরে অতিরিক্ত ডিজলভ অ্যামোনিয়ার পরিমাণ বেড়ে গেলে মাছের এই ড্রপসি রোগটা হয়। তৃতীয়ত হলো যে মাছ যদি কনস্টিপেশনে ভোগে বা কোষ্ঠকাঠিন্যে ভোগে, তাহলে মাছের এই পেট ফুলে যায় বা এই ড্রপসি রোগটা হয়। তো আসলে দেখা যায় যে ড্রপসি রোগটা কোন ক্যাটাগরির এই ড্রপসিতে পড়ে, বা মাছের পেট ফোলা থাকলেই আমাদেরকে আগে মাছকে পোস্টমর্টেম বা ডায়াগনোসিস করাটা জরুরি। কারণ এই 3টা ক্যাটাগরি, যেটা ব্যাকটেরিয়াল ড্রপসি বা ব্যাকটেরিয়াল ধরুন যেটা হয়, আর একটা হচ্ছে অ্যামোনিয়া ডিজলভ অ্যামোনিয়া টক্সিকেশন বেড়ে গেলে বা সেক্ষেত্রে যেটা হয়, বা কনস্টিপেশন যদি বেড়ে যায় মাছের সেক্ষেত্রে যদি হয়, 3টার ক্ষেত্রেই কিন্তু সম্পূর্ণ আলাদা আলাদা 3টা ট্রিটমেন্ট আছে। তো এক্ষেত্রে আমাদের কিন্তু সবথেকে কমন যে সিমটমসটা যেটা আছে সেটা হলো যে পেট ফোলা। এই 3টা ক্ষেত্রেই কিন্তু মাছের কিন্তু পেট ফোলাটা থাকে। তো আমাদেরকে অবশ্যই যখন ড্রপসি আমরা দেখি বা মাছের যখন পেট ফোলা আমাদের যখন রোগটা হয়, বা মাছের যখন পেট ফোলা রোগটা হয়, তখন কিন্তু অবশ্যই আমাদেরকে অথেন্টিক কারণটা আমাদের এটা বের করে নিতে হবে অবশ্যই। কারণ এটা কি কারণে আমার এই মাছের ড্রপসিটা হয়েছে সেটা আমাদেরকে আগে জানতে হবে, দেন ওই বেসিসে আমাদের ট্রিটমেন্টটা দিতে হবে। এক্ষেত্রে দেখা যায় যে আমরা যদি ঠিকভাবে এই রোগগুলো যদি ডায়াগনোসিস না করি, বা ড্রপসির ক্ষেত্রে যদি আমরা এটাকে ভালোভাবে ডায়াগনোসিস না করি, তাহলে দেখা যেতে পারে এখানে আমাদের চিকিৎসায় ভুল হতে পারে। তো চিকিৎসায় ভুল হলে এক্ষেত্রে সবথেকে বড় যে সাফারিংটা হবে সেটা হলো খামারি। কারণ আপনি ট্রিটমেন্ট দিবেন, প্রথমত হলো যে আপনার ট্রিটমেন্টে কাজ হবে না, দ্বিতীয়ত হলো যে খামারি লাভবান হবে না। এই ক্ষেত্রে আপনিও ক্ষতিগ্রস্ত হবেন, খামারিও ক্ষতিগ্রস্ত হবে। যাতে আমরাও লাভবান হই, খামারিও যাতে লাভবান হয়, সেক্ষেত্রে কিন্তু এই রোগের সাধারণত একুরেট ডায়াগনোসিস করে আমাদের ট্রিটমেন্টটা দেওয়া সব থেকে বাঞ্ছনীয়। তো এখন আমরা আসি আসলে ড্রপসি যদি ব্যাকটেরিয়াল ড্রপসি হয়, তো ব্যাকটেরিয়াল ড্রপসির ক্ষেত্রে আসলে সিমটমসটা কি?
মাছের ক্ষেত্রে যদি আমরা যদি দেখি যে পেট ফোলা, এটা যদি পেট ফোলাটা আমরা কীভাবে বুঝবো যে এটা ব্যাকটেরিয়াল ড্রপসি বা এটা অ্যারোমোনাস দ্বারা ইনফেক্টেড ড্রপসি। আমাদের যখন ব্যাকটেরিয়াল ড্রপসির ক্ষেত্রে সাধারণত মাছের পেট যখন ফোলা থাকে, অবশ্যই ড্রপসির ক্ষেত্রে আমাদের কিন্তু পোস্টমর্টেম বা ডায়াগনোসিস জরুরি মাছের। অবশ্যই পেট ফোলা থাকলে মাছের পেটটা কিন্তু তখন পোস্টমর্টেম করতে হবে বা ব্যবচ্ছেদ করতে হবে, ডিসেকশন করতে হবে ওই ফোলা জায়গাতে। এখন এই ফোলা জায়গাতে যদি ডিসেকশন আপনি যখন করবেন, যেহেতু আমি আগেই বলেছি যে 3টা কারণেই কিন্তু আমার কিন্তু ড্রপসিটা কিন্তু পেট ফোলাটা কিন্তু কমন। তো সেক্ষেত্রে কিন্তু আমাদেরকে কিন্তু কোন টাইপের ড্রপসি এটা কিন্তু আমার কিন্তু আগে এই যে পেট ফোলাটা, এই পেট ফোলা স্থানটাকে ডিসেকশন করে বা পোস্টমর্টেম করে আমার কিন্তু বুঝতে হবে বিষয়টা। তো এখন আমার যে মাছের যে ব্যাকটেরিয়াল যে ড্রপসিটা, এটা আমরা কিভাবে বুঝবো যে অ্যারোমোনাস জাতীয় যে ব্যাকটেরিয়ার ইনফেকশনের ধরুন যে এই ড্রপসিটা হলো? এটা বোঝার একমাত্র কারণ হলো যখন আমরা মাছের পেটটা কাটবো বা মাছের যখন পেটটা ফোলা থাকে, ওই ফোলা স্থানটা যখন কাটা হবে তখন দেখা যাবে যে মাছের ওই ফোলা স্থান থেকে যদি পানি বের হয়, লিকুইড বা যে কোনো ধরনের ফ্লুইড যদি বের হয় মাছের পেটের ভিতর থেকে, তাহলে আমাদের বুঝতে হবে যে এটা ব্যাকটেরিয়াল ড্রপসি, যেটা অ্যারোমোনাস গণের স্পিসিস দ্বারা আক্রান্ত হয়েছে। তার মানে এটা ব্যাকটেরিয়া দ্বারা আক্রান্ত হয়েছে। দ্বিতীয়ত হলো যে পেট যখন মাছের যখন পেটটা ফোলা থাকবে, এখন পেট ফোলা অবস্থায় যদি আমরা যখন পেটটা যখন পোস্টমর্টেম করা হয় বা ডিসেকশন করা হয়, তখন যদি পেটটা কেটে যদি দেখা যায় যে না ওই ফোলা জায়গাতে কোনো বাতাস রয়েছে বা কোনো ধরনের কোনো খাদ্যের উপস্থিতি নাই বা কোনো পানি নেই, শুধু ফাঁপা বা বাতাস, তাহলে আমরা বুঝতে হবে যে মাছের পুকুরে অ্যামোনিয়া টক্সিকেশনের দরুন মাছের ড্রপসি হয়েছে বা এই মাছটা অ্যামোনিয়া টক্সিকেশন বা এই অ্যামোনিয়া টক্সিকেশনের ড্রপসির দরুন মাছটা মারা গিয়েছে। তৃতীয়ত হলো মাছের কনস্টিপেশনাল যে ড্রপসিটা, কনস্টিপেশনাল ড্রপসির ক্ষেত্রেও কিন্তু মাছের পেটটা ফোলা থাকবে। তবে এই ক্ষেত্রে মাছের পেটটা যখন আপনি আলতো করে চাপ দিবেন, চাপ দিলে দেখা যাবে মাছের পেটটা একটু শক্ত থাকে। তো মাছের পেটটা যখন শক্ত থাকবে, তারপর যখন আপনি যখন মাছের পেটটা যখন কাটলে দেখা যাবে যে এখান থেকে যদি কোনো ধরনের কোনো খাবারের রেসিডিউ বা শুকনো মল যদি বের হয়, তাহলে বুঝতে হবে যে মাছের এটা কনস্টিপেশনের দরুন ড্রপসিটা হয়েছে। তো আমরা এখন এই 3টা ক্যাটাগরির ড্রপসির সম্বন্ধে কিন্তু জানলাম যে আসলে কোনটা কোন ক্যাটাগরির ড্রপসি। এখন আপনারা বুঝতে পারতেছেন যে আসলে এই 3টা ক্যাটাগরি সম্পূর্ণ কিন্তু আলাদা, এর ট্রিটমেন্টটাও কিন্তু সম্পূর্ণ আলাদা। ব্যাকটেরিয়াল ড্রপসির ট্রিটমেন্ট আলাদা, অ্যামোনিয়া টক্সিকেশনের ট্রিটমেন্ট আলাদা, আর আমাদের যে কনস্টিপেশনাল যে ড্রপসিটা আছে এটা ট্রিটমেন্টটা সম্পূর্ণ আলাদা। ব্যাকটেরিয়াল ড্রপসিটা এটা সম্পূর্ণ প্যাথোজেনিক ইনফেকশনের ধরন হয়েছে। তৃতীয়ত হলো যে আমার যে অ্যামোনিয়া টক্সিকেশনের জন্য যে ড্রপসিটা, এটা পুকুরে ডিজলভ অ্যামোনিয়ার পরিমাণ বাড়ার দরুন হয়েছে। এক্ষেত্রে কিন্তু কোনো প্যাথোজেনিক কোনো ইনফেকশন কিন্তু এখানে নাই, ইনভলভ নাই। তৃতীয়ত হলো আমার যে কনস্টিপেশনাল যে ড্রপসিটা আছে, এটা কিন্তু সম্পূর্ণ খাবারের উপর ডিপেন্ডেন্ট। মাছ অনিয়মিত খাবারের দরুন বা মাছের যে কোনো কারণে বা খাবারে ফাইবার কন্টেন্ট কম থাকার কারণে বা যে কোনো ধরনের হয়তো এনজাইমেটিক অ্যাকশন কম থাকার কারণে মাছের কিন্তু এই কনস্টিপেশনটা হয়ে থাকে। তো যার ধরুন এই কনস্টিপেশনের ধরুন কিন্তু তার কিন্তু এই ড্রপসিটা হয়েছে। তো এক্ষেত্রে কিন্তু কোনো অ্যান্টিব্যাকটেরিয়াল বা অ্যামোনিয়ার কিন্তু কোনো ইনভলভমেন্ট নাই এই ক্যাটাগরিতে। তো আপনারা বুঝতে পেরেছেন যে আসলে আমাদের যে এই যে তিনটা ক্যাটাগরি ড্রপসির সম্পূর্ণ কিন্তু ট্রিটমেন্ট কিন্তু 3টার ক্ষেত্রে আলাদা হবে। এখন আমি আসি আমাদের এই 3টা ক্যাটাগরি ড্রপসির ট্রিটমেন্টগুলো কী হবে। আমি ইনশাল্লাহ খুব শীঘ্রই আমাদের যে ফিশারিজ ডক্টরস অনলাইন যে গ্রুপটা আছে, এখানে আমি ড্রপসি সম্বন্ধে, ড্রপসির রোগ, ড্রপসির এই 3টা ক্যাটাগরি সম্বন্ধে আমি বিস্তৃত আমি ওখানে লিখে দিব এবং এর চিকিৎসা সম্বন্ধে আমি ওখানে লিখে দেব, এর প্রপার ট্রিটমেন্ট এবং চিকিৎসাগুলো কী। তো আমরা যদি আসি এখন যদি ব্যাকটেরিয়াল ড্রপসির ক্ষেত্রে, যেটা অ্যারোমোনাস যে ব্যাকটেরিয়াটা আছে, এই ব্যাকটেরিয়া ধরুন যেটা হয়, তো এক্ষেত্রে আমরা অলরেডি বুঝতে পেরেছি যে এখানে আমাদের কিন্তু ব্যাকটেরিয়া ইনভলভমেন্ট আছে, মানে প্যাথোজেনিক ইনভলভমেন্ট এখানে আছে আমাদের এই ডিজিজের ক্ষেত্রে, এই ড্রপসির ক্ষেত্রে। তো এক্ষেত্রে অবশ্যই আমার কিন্তু জীবাণুনাশক সব থেকে বড় মুখ্য একটা বিষয়, কারণ এই জীবাণুটা তৈরি হয়েছে আমার পানিতে, মাছ যেখানে বসবাস করে। তো সুতরাং আমার কিন্তু প্রথমে পানিটা জীবাণুমুক্ত করতে হবে আগে। তো পানিটা যখন আমাদের জীবাণুমুক্ত করতে হবে, অবশ্যই আমার এখানে খুব শক্তিশালী একটা জীবাণুনাশক দরকার হবে এখানে, ঠিক আছে। এবং সাথে অবশ্যই আমার এখানে লবণ দিতে হবে, লবণ দিতে হবে। সল্ট এবং জীবাণুনাশকের সল্ট দেওয়ার একটা কারণ হলো যে, কারণ জীবাণুনাশক এটা একটা জীবাণুনাশক এবং সল্টও এক ধরনের জীবাণুনাশক হিসাবে কাজ করে। তো দুইটা যখন একসাথে আপনি যখন ডোজ করবেন, তখন এটা একটা সিনার্জিস্টিক ওয়েতে কাজ করে এই দুইটা মেডিসিন।
তো এক্ষেত্রে দেখা যায় যে কার্যকারিতাটা অনেক ভালো। এটা আমাদের প্রথম দিনের ডোজ হবে। দ্বিতীয় দিনে আমরা ব্লেন্ড নিম যেটা আছে, যেটা নিমের নির্যাস, আমরা নিম দিব। এটা শতাংশ প্রতি 80 গ্রাম করে প্রতি 5 ফিট গভীরতার জন্য এখানে ডোজ করতে হয়। আর দ্বিতীয়ত নিমের সাথে আমরা চুলার ছাই, সাধারণত যে গ্রামে যে চুলা থাকে বা লাকড়ির যে চুলা আছে, সেই চুলাতে যে সাধারণত লাকড়ি বা কাঠ পুড়িয়ে যে ছাইটা হয়, ওই ছাইটা আমরা যদি নিমের সাথে একসাথে মিশিয়ে আমরা পুকুরে যদি দেই, তাহলে এটা একটা অ্যান্টি প্যারাসাইটিক এজেন্ট হিসেবে এবং একটা হার্বাল জীবাণুনাশক হিসেবে কাজ করে। কারণ আপনারা জানেন নিম কিন্তু এক ধরনের হার্বাল জীবাণুনাশক, ঠিক আছে? তো এটা একটা হার্বাল জীবাণুনাশক হিসেবে কাজ করবে আপনাদের জন্য, ঠিক আছে? তো এই ক্ষেত্রে কিন্তু আর চুলার ছাইটা যখন আপনি নিমের সাথে দিবেন, তখন কিন্তু এই নিমের অ্যাক্টিভিটিটা চুলার ছাই কিন্তু আরও 4 গুণ বাড়িয়ে দেবে। তো এই জন্যই কিন্তু নিমের সাথে চুলার ছাইটা সাধারণত আমরা প্রেসক্রিপশন করি। এটা হলো দ্বিতীয় দিনের ডোজ। তৃতীয় দিনের ডোজটা হবে যে আমাদের কিন্তু এখানে আবার যে আমরা যে জীবাণুনাশকটা যে দিয়েছি সেটার জীবাণুনাশকের তৃতীয় দিনের 8 ডোজ, যেটাকে আমরা সাধারণত বুস্টার ডোজ বলি। আমরা ওই শক্তিশালী জীবাণুনাশক যেটা আছে, যেটা প্রথম দিনে আমরা ডোজ করেছি, ওই সেম ডোজটাই আবার আমরা তৃতীয় দিনে করব এবং সাথে আবার আমরা লবণের একটা ডোজ করব ইনশাআল্লাহ। এটা হলো তৃতীয় দিনে আমার ওয়াটার কোয়ালিটি ট্রিটমেন্টের একটা ব্যবস্থাপনা। এখন যেহেতু আমাদের এটা যেহেতু একটা প্যাথোজেনিক ইনফেকশন, সেহেতু এটার সাথে কিন্তু এই জীবাণুটা কিন্তু মাছের শরীরের ভিতরে ইনফেকশন করেছে। কারণ জীবাণুর যে মাছ যে রোগটা আক্রান্ত হয়েছে, মাছের কিন্তু পেট ফুলে গেছে, মানে পেটের ভিতরে পানি জমছে। তো এই পেটের ভিতরে পানিটা তৈরি করছে কিন্তু এই অ্যারোমোনাস যে ব্যাকটেরিয়াটা। তো এই অ্যারোমোনাস ব্যাকটেরিয়াটা সাধারণত তার বডিতে, মাছের বডিতে ইনভলভ হওয়ার দরুনই কিন্তু, বা ভিতরে সে প্রবেশ করার দরুনই কিন্তু সেই ভিতর থেকে এই কাজটা করেছে। তো সুতরাং আমাদের কিন্তু এক্ষেত্রে কিন্তু আসতে হবে অ্যান্টিবায়োটিক ট্রিটমেন্ট। তো অ্যান্টিবায়োটিক ট্রিটমেন্টের যে ডোজটা আছে, এই ডোজটা আমি সামনে যখন আমাদের যে এই যে ইয়াটা আছে, আমাদের যে সামনে যে পোস্টটা আমরা দিব, আমি যে পোস্টটা দিব এই ড্রপসি সম্বন্ধে, ওই ড্রপসিতে আমি ডিটেলসলি আমি এটা লিখে দিব ইনশাআল্লাহ। তো ওই ডিটেলসলি ওখানে আপনি পাবেন ইনশাআল্লাহ। এখন আছে আমাদের যে দ্বিতীয় যে প্রবলেমটা আছে, সেটা হলো যে অ্যামোনিয়া গ্যাসের টক্সিকেশনের দরুন যে ড্রপসিটা। অ্যামোনিয়া গ্যাসের টক্সিকেশনের দরুন ড্রপসিটা কেন হয় সেটা আপনারা অলরেডি বুঝতে পারছেন। পুকুরে যখন ডিজলভ অ্যামোনিয়ার পরিমাণ বেড়ে যাবে, যখন পুকুরের তলদেশে অ্যামোনিয়া তৈরি হবে প্রচুর, বা আমার যদি পুকুরের পানিতে যদি প্রপারলি ম্যানেজমেন্ট না হয়, ভালোভাবে ব্যবস্থাপনা না হয়, আমরা প্রোবায়োটিকের ডোজ না করি, আমরা পুকুরের তলদেশটাকে ভালোভাবে ব্যবস্থাপনা না করি, তাহলে কিন্তু এই অ্যামোনিয়া গ্যাসটা হওয়ার চান্সটা কিন্তু খুব বেড়ে যায়। তো যখন অত্যাধিক মাত্রায় ডিজলভ অ্যামোনিয়ার পরিমাণ বেড়ে যায়, তখন কিন্তু অনেক সময় দেখা যায় যে এই অ্যামোনিয়াটা মাছের শরীরে টক্সিকেশন তৈরি করে। তো এই অ্যামোনিয়া টক্সিকেশন তৈরি করলে, যখন এই অ্যামোনিয়াটা কিন্তু অনেক সময় এই পেট ফোলা যেটা আছে, এই ড্রপসিটা তৈরি করে মাছের পেটের ভিতরে, যে ক্ষেত্রে সাধারণত সিমটমসটা দেখা যায় মাছের পেটের ভিতরে কোনো পানি নাই বা কোনো ধরনের কোনো খাবার নেই, বাট মাছের পেটটা ফাঁপা থাকে, যেটা অ্যামোনিয়া গ্যাস দ্বারা পূর্ণ থাকে এবং একটা বাবলের মতো তৈরি হতে থাকে, পেটটা ফোলা থাকে। এবং এই মাছটা যখন মারা যায়, তখন মাছটা কিন্তু এরকম যেমন চিত হয়ে উপরের দিকে ভেসে ওঠে, ভিতরে গ্যাস থাকার জন্য। তো আপনি যখন এই মাছটা তুলে যখন আপনি ডিসেকশন করবেন, তখন দেখবেন বা আপনি যদি মাছের আলতো করে যদি আপনি চাপ দেন, তাহলে দেখা যায় যে মাছের অনেক সময় গ্যাসটা কিন্তু মাছের পায়ু থেকে বের হয়ে যাবে। এটা অনেক সময় শব্দও হয়। পাঙ্গাসের ক্ষেত্রে এই ধরনের প্রবলেম হয়, যে কোনো মাছের ক্ষেত্রে এই প্রবলেমটা হতে পারে। আপনি পেট থেকে আলতো চাপ দিলে দেখবেন অনেক সময় গ্যাস বের হয়ে যায়, ঠিক আছে? এটা হয় পুকুরের তলদেশে যদি অ্যামোনিয়া যদি টক্সিকেশন যদি বেড়ে যায়। তো এক্ষেত্রে আমাদের যে প্রধান যে ট্রিটমেন্টটা হলো, সেটা হলো যে আমাদের প্রথমে ডিজলভ অ্যামোনিয়া ট্রিটমেন্টটা করতে হবে। ডিজলভ অ্যামোনিয়া ট্রিটমেন্ট, এই ডিজলভ অ্যামোনিয়া ট্রিটমেন্টটা আমরা কীভাবে করবো সেটা আমি সামনে যে আমাদের যে ড্রপসি নিয়ে যে আমাদের যে ইয়াটা থাকবে, গ্রুপে যে আলোচনাটা থাকবে, ওই গ্রুপে আমি ডিটেলসটা এখানে ট্রিটমেন্টটা আমি লিখে দেবো ইনশাআল্লাহ, ঠিক আছে? তো এই ক্ষেত্রে কিন্তু আমার কিন্তু খাবারের থেকে আমার কিন্তু পন্ড ম্যানেজমেন্টটাই কিন্তু সব থেকে বেশি এখানে ভ্যালুয়েবল হবে। কারণ হলো যে এখানে আমার যে ডিজলভ অ্যামোনিয়া যেটা আছে, ডিজলভ অ্যামোনিয়া দূর করতে আমার এখানে পুকুরে বায়োলজিক্যাল ট্রিটমেন্টও লাগবে, এবং সেক্ষেত্রে আমার সাথে কিন্তু ইউকারও একটা ব্যবহার এখানে আমার করতে হবে ইনশাল্লাহ। তো টোটাল ডোজিংটা আমি সামনের পর্বে ইনশাল্লাহ আমি এখানে আমি লিখে দিব ইনশাল্লাহ ফিশারিজ ডক্টরস অনলাইনে। এখন আসে আমাদের তৃতীয় যে আমাদের যে ক্যাটাগরি যেটা আছে, সেটা হলো যে কনস্টিপেশনাল ড্রপসি। কনস্টিপেশনাল ড্রপসিটা আমরা যেটা বলি, কনস্টিপেশন মানে কোষ্ঠকাঠিন্যজনিত যে ড্রপসিটা যেটা আছে, সেটা হলো যে সাধারণত মাছকে আপনি যখন মাছের ফোলা জায়গাটা যখন আপনি চাপ দিবেন, তো ফোলা জায়গাটা চাপ দিলে দেখা যায় মাছের পেটটা কিন্তু অনেকটা শক্ত থাকে।
মাছের পেটটা অনেকটা শক্ত দেখাবে, এবং অনেক সময় যখন আপনি ডিসেক্টিং করবেন বা আপনি যখন পোস্টমর্টেম করবেন বা কাটলে দেখবেন যে মাছের পেট থেকে অনেক অনেক সময় খাবার যেটা হজম হয়নি, খাবার এবং অনেক সময় অনেক মল শুকিয়ে সেটা পেটের ভিতরে রয়ে গেছে, যেটা রিলিজ হচ্ছে না। ঠিক আছে, হ্যাঁ। তো এই ক্ষেত্রে যে এই যে ড্রপসিটা, এটাকে বলে কনস্টিপেশনাল ড্রপসি বা কোষ্ঠকাঠিন্যতার জন্য যে পেট ফোলাটা মাছের যেটা হয়, হ্যাঁ। এটা তো এই তিনটা ক্যাটাগরি যে আমরা যেটা আলোচনা করবো, এই তিনটা ক্যাটাগরি ট্রিটমেন্টটা কিন্তু সম্পূর্ণ ডিফারেন্ট ট্রিটমেন্ট। তো আমরা কিন্তু অনেকেই কিন্তু এই ভুলটা করি। কেন আমি ড্রপসি সম্বন্ধে আজকে আমি এই একটা আমি ভিডিও তৈরি করলাম, সেটা একটা কারণ হলো, আমরা অনেকে যারা প্রেসক্রিপশন করি বা প্রেসক্রাইবার যারা আছি বা আমরা যারা চিকিৎসক যারা আছি, তারা কিন্তু অনেক সময় অনেক ভুল করি, যে সেটা হলো যে আমরা অনেক সময় রোগটাকে ভালোভাবে আমরা ডায়াগনোসিস করি না। রোগটাকে যখন আমরা ভালোভাবে ডায়াগনোসিস করবো না, তখন কিন্তু আমি রোগটা সম্বন্ধে ভালোভাবে জানবো না। রোগটা সম্বন্ধে আমি যদি ভালোভাবে না জানি, তখন কিন্তু আমি মেডিসিনটাও ভালোভাবে প্রেসক্রিপশন করতে পারবো না। আমার মেডিসিন কিন্তু অথেন্টিক প্রেসক্রিপশন হবে না। এক্ষেত্রে হবে কি, আমি মেডিসিন প্রেসক্রিপশন করলাম, আমার উপরে বেস করে কিন্তু খামারি কিন্তু এই মেডিসিনগুলো কিনবে, তার পুকুরে দিবে। একজন খামারি কিন্তু যখন সে মাছ চাষ করে, তখন কিন্তু তার অনেক হিসাব নিকাশ আছে, অনেক ক্যালকুলেশন আছে, মেডিসিন খরচটাও কিন্তু তার এই ক্যালকুলেশনের ভিতরে আসে। তো এক্ষেত্রে যখন আপনার উপর বেস করে বা আপনার উপর ভিত্তি করে, আপনার উপর বিশ্বাস করে যখন এই প্রেসক্রিপশনটা ফলো করবে, বা আপনি যখন এই মেডিসিনটা কিনবে, যখন সে এটা অ্যাপ্লাই করবে এবং যখন সে দেখবে যে না, আপনার মেডিসিনে কোনো কাজ হয়নি বা এই ট্রিটমেন্টের জন্য কোনো কাজ হয়নি, তখন কিন্তু সে হতাশ হয়ে যাবে। তখন কিন্তু এখানে আপনার মূল্যায়নটাও থাকবে না, যারা প্রেসক্রাইবার আছেন তাদের মূল্যায়নটা থাকবে না, এক্ষেত্রে কিন্তু খামারিদেরও কিন্তু একটা লস। ঠিক আছে, খামারি কিন্তু ঠিকই টাকা দিয়ে মেডিসিন কিনলো, ডিলারের কাছ থেকে গেল, সে অ্যাপ্লাই করলো, বাট কিন্তু সে কিন্তু কাজের কাজ কিছুই হলো না। তো আপনাদের কাছে আমার যে একটা রিকোয়েস্ট থাকবে, সেটা হলো যে আপনারা যারা প্রেসক্রাইবার আছেন, তারা আগে যখন কোনো পুকুরে যাবেন বা কোনো ফার্ম ভিজিট করবেন, অবশ্যই আপনারা ফ্যাক্ট ফাইন্ডিংসটা করে নেবেন। ফ্যাক্ট ফাইন্ডিংস ইজ সো ইম্পর্টেন্ট এক্ষেত্রে, কারণ আপনারা যখন প্রপার ফ্যাক্ট ফাইন্ডিংস করবেন, তখন কিন্তু আপনার ডিজিজটাকে প্রপারলি ধরতে পারবেন। প্রপার ফ্যাক্ট ফাইন্ডিংসের অভাবে কিন্তু ডিজিজ ঠিকভাবে ধরা যায় না। যেমন এই ড্রপসি ট্রিটমেন্টেই আমি যদি বলি, এই ড্রপসিটা মানে 3টা ক্যাটাগরির ড্রপসি আছে। এখন আমি যদি সাধারণত ডায়াগনোসিস না করি, আমি যদি খামারে না যাই, খামারে না গিয়ে যদি আমি মাছটাকে উঠিয়ে যদি আমি পোস্টমর্টেম না করি, আমি ডিসেকশন না করি, তখন কিন্তু আমি বুঝতে পারবো না যে এটা আসলে কোন ক্যাটাগরির ড্রপসি। এক্ষেত্রে কিন্তু ডিসেকশন করাটা মাস্ট, পোস্টমর্টেম করাটা মাস্ট এখানে দরকার, কারণ আপনাকে চিনতে হবে যে এটা কোন ক্যাটাগরির ড্রপসিতে পড়ে। প্রত্যেকটা 3টা ক্যাটাগরির ড্রপসির ট্রিটমেন্ট কিন্তু 3টাই আলাদা। তো এই ক্ষেত্রে আপনাকে আগে এনশিওর হয়ে নিতে হবে এটা কোন ক্যাটাগরির ড্রপসিতে যাচ্ছে, এবং এই ক্যাটাগরির ড্রপসির জন্য যে ট্রিটমেন্ট আছে, ঠিক ওই ট্রিটমেন্টটাই খামারিকে দিতে হবে। আমি আশা করি আজকে ড্রপসির বিষয়টা সবাইকে বুঝাইতে পেরেছি, এবং আমি মনে করি যে আগামী কিছুদিন পরে আমি এই ড্রপসি রোগ সম্বন্ধে যখন আমার গ্রুপে ফিশারিজ ডক্টরস অনলাইনে আমি যখন টোটাল ডিটেইলিংটা আমি যখন দিব, তখন ইনশাল্লাহ আরও আপনাদের ক্লিয়ার হবে। তো আজকে আশা করি এ পর্যন্তই। ধন্যবাদ সবাইকে। ফিশারিজ ডক্টরস অনলাইন